নমস্কার, ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো দশম শ্রেণীর গোলক। দেখো, প্রথমেই আসি কিছু সূত্র নিয়ে আলোচনা। আচ্ছা, বাস্তব জগতে তোমরা গোলক বলতে কি বোঝো? উদাহরণ হিসাবে যেমন ধরো, যে বলে ক্রিকেট খেলো, বল কিংবা ফুটবল, বল জাতীয় কিছু গোলক। দেখো, গোলকের কিছু কিছু সূত্র, গোলক ও অর্ধগোলকের কিছু সূত্র। যেমন গোলকের ব্যাসার্ধ r হলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4πr² বর্গ একক। সমগ্র তল বলতে কি? এই চারিধারটা। অর্থাৎ ধরো একটা বল, একটা ফাঁপা প্লাস্টিকের বলটা, যে বাইরের লেয়ারটা আছে সেইটাই হলো, ধরো প্লাস্টিকের বলটা সাদা রং করছি। এবার প্লাস্টিকের বলটা সাদা রং করতে গেলে তাহলে কি করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। সেটা হলো 4πr² বর্গ একক। আচ্ছা, আয়তন। আয়তন কি? 4/3πr³। আয়তন বলতে কি বোঝাচ্ছে? হয়তো দেখো, একটা লোহার নিডেড বল, সেটাকে গলাচ্ছি বা যখন অন্য কিছু করছি, তখন সেটা থেকে গলিয়ে কতটা মেটেরিয়াল আছে বের করার জন্য তখন কি করতে হবে? তার আয়তন বের করতে হবে। সেটা হচ্ছে 4/3πr³ ঘন একক। অর্ধগোলকের কি? অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ r হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? 3πr²। 3πr² কেন? উপরেরটা হচ্ছে 2πr², আর নিচে বৃত্তের মতন যে অংশটা সেটা কত? সেটা πr²। দুটো যোগ করলে 3πr²। আর আয়তন 2/3πr³। এর আয়তনের হাফ। আয়তন, গোলকের আয়তন যা, অর্ধগোলকের আয়তন তার হাফ, 2/3πr³ ঘন একক। এগুলো হলো সূত্র সহ আলোচনা। যেমন ধরো, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমি একটু আলোচনা করছি। তোমরা কোষে দেখি 12 পেজ 183 খোলো। সেখানে দেখো 28 সেমি 4 অঙ্কটা, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিডেড গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। 28 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাস বিশিষ্ট একটি গোলক আছে। তাহলে ব্যাস আমাদের এখানে কোনো কাজে লাগবে না। ব্যাস থেকে কি বের করবে? ব্যাসের হাফ করলে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাই হচ্ছে r। এখানে r বের করে নিলে ব্যাসের হাফ ব্যাসার্ধ বের করে, তারপর কি করবে? জলে নিমজ্জিত করলে যে জলটা অপসারিত করবে তার আয়তন হিসাব করে, জলটার যে নিমজ্জিত করবে সেই পরিমাণ। এটা কিসের সূত্র? বিজ্ঞানের আর্কিমিডিসের সূত্রের সাথে মিল আছে। তাহলে এখান থেকে যে জলটা অপসারিত করবে, কত পরিমাণ জল অপসারিত করবে? গোলকটা যতটা আয়তন ততটা পরিমাণে জল অপসারিত করবে। তাহলে এখানে ওই বলটার আয়তনটা বের করতে হবে। তাহলে ওখান থেকে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করলে তারপর ডাইরেক্ট এই ফর্মুলায় 4/3πr³ যেটা পাবে সেই পরিমাণ, এই r এর জায়গায় তোমরা যে মানটা দিয়েছে 28/2, কারণ 28টা তো ব্যাস, তার অর্ধেক, সেটা এখানে বসাবো। পেজ 183 এ কোষে দেখি 12 এক্সাম্পল একটা দেখো, আমি পড়ছি শোনো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে সমগ্র তলের যে ফর্মুলা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, সমগ্র তলের ফর্মুলা 4πr² বর্গ একক। ওখান থেকে r এর ভ্যালু বসালেই চলে আসবে। করবে হাতের অঙ্কটা দেখো, যে একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে প্রথমত কত লোহা আছে, একটা নিডেড লোহার বল, তাতে কত পরিমাণ লোহা আছে কি করে জানবো? তার মানে সে তার আয়তন, লোহার গোলকটার আয়তন বের করতে হবে, বলটার আয়তন 4/3πr³ বের করা হয়ে গেল। এবার বলেছে গোলাকার বলটির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। এখানে বক্রতল বা পার্শ্বতল মানেই 4πr², এটা বের করে নেবে, তারপরে তাহলেই হয়ে যাবে। এটা বাড়িতে করবে। এরপর আমরা সরাসরি চলে আসছি 8 অঙ্কটা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 8টা কি বলছে? একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে
ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 14 সেমি। কি বলছে, এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যায়। আচ্ছা, প্রথমে ব্যাস দিয়েছে, ব্যাস দেওয়া থাকলেই আমি কি বলেছি ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে ব্যাসার্ধ মানে হচ্ছে অতএব উহার ব্যাসার্ধ আর ক্যাপিটাল আর নিলাম সমান 14/2 সমান 7 সেমি। এবার দেখো বলেছে এটা হচ্ছে বড় গোলক, একটা 14 সেমি 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বড় গোলক, একে গলিয়ে কতগুলো 3.5 সেমি বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট গোলক পাবো, কতগুলো গোলক পাবো সেটা বের করতে বলছে। আচ্ছা, লিখলাম ছোট গোলককে ব্যাসার্ধ স্মল আর দিচ্ছি ছোট বলে, কত বলেছে 3.5 সেমি, 3.5 সেমি। তাহলে বলেছে এটা প্রদত্ত দেওয়া আছে, দেখো ছোট গোলক কতগুলো বেরোন, ধরি n সংখ্যক ছোট গোলক পাওয়া যাবে। কেন লিখলাম n সংখ্যক ছোট গোলক পাওয়া যাবে, ধরুন কারণ বলেছে যে বড় গোলকটাকে গলানো হচ্ছে, গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে যার ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার, কতগুলো গোলক সেটাই ধরে নিয়েছি n সংখ্যক ছোট ছোট গোলক পাওয়া যাবে, ছোট গোলক পাওয়া যাবে। প্রশ্নানুসারে এইটাই আসল জায়গা, এখানে শর্তটা কেমন হচ্ছে দেখো, প্রশ্নানুসারে দেখো n ইন্টু 4/3 পাই স্মল আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। কারণটা কি, এটা কেন করলাম, কারণ যখনই গলানোর কথা প্রশ্ন উঠছে, গলানো মানে কি, নিরেট গোলককে গলানো মানেই হচ্ছে তার আয়তন। তাহলে এই গোলকটাকে, বড় গোলকটাকে গলানো হচ্ছে, একটা বড় গোলক তাকে গলানো হচ্ছে, গলিয়ে ছোট ছোট কটা গোলক পাবো সেটা চাওয়া হচ্ছে। তাহলে যখনই এটাকে গলাচ্ছি তার মানে তার ধাতুকে গলানো মানে কি, তার আয়তনটা, পুরো আয়তনটা বের করতে হবে। তাদের সাথে এদের আয়তন বের করতে হবে, এদের কতগুলো আয়তনের যোগফল এটা হচ্ছে, এদের n খানা, তাহলে তাই জন্যই n দিয়ে গুণ করেছি, তার মানে n খানা ধরে নিয়েছি, n খানা ধরে আর এই দিকে কত হচ্ছে n বার যোগ হচ্ছে, তাই জন্য n ইনটু এটা আর 4/3 পাই আর কিউব। তাহলে দেখো এখান থেকে 4/3 কাটলো, 4/3 পাই কাটলো, এটা স্মল আর আছে ক্যাপিটাল আর আছে, তাহলে স্মল n ইকুয়াল টু কত হচ্ছে আর ক্যাপিটাল আর বাই স্মল আর, ক্যাপিটাল আর এর কিউব বাই স্মল আর এর কিউব। সূচকের নিয়ম বলছে যে ক্যাপিটাল আর বাই স্মল আর এর এটা হোল কিউব হয়ে যাবে, ক্যাপিটাল আর মানে কত 7 আর স্মল আর মানে 3.5। আচ্ছা দেখো এটার হোল কিউব, এরকম পয়েন্ট থাকলে আগে কি করবে 10 দিয়ে উপরে গুণ করা যায়, নিচে যেহেতু একটার আগে পয়েন্ট আছে উপরে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে গুণ করলে তাহলে এটা 35 হয়ে গেল, এটার হোল কিউব 5 7 35, 5 2 10, তার মানে 2 কিউব মানে হচ্ছে 8। তাহলে n এর মান পেলাম আমরা 8, তাহলে 8টি তোমরা এরপর লেখো উত্তরে, অতএব 8টি ছোট ছোট গোলক আমরা পাবো। বা এই যেটা দিয়েছে পুরোটা লিখবে যে রেড সিসার গোলককে গলিয়ে 8টি এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 8টি গোলক পাওয়া যাবে। এইটার সাথে হোমওয়ার্ক থাকলো তোমাদের
14 অঙ্কটা, এইটা আর 14 অঙ্কটা হুবহু একই অঙ্ক, তোমরা এটা করবে, করে জমা দেবে। এরপর আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, 9 অঙ্কটা আসছে, 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এবার দেখো, তাহলে তিনটে গোলকের দৈর্ঘ্য কত লেখো, যে তোমরা পুরোটা লিখবে যে প্রথম গোলকের ব্যাসার্ধ r1 ইকুয়াল টু হচ্ছে 3 সেমি, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 হচ্ছে 4 সেমি, তৃতীয় গোলকের ব্যাসার্ধ r3 হচ্ছে 5 সেমি। এবার হচ্ছে ছোট ছোট এই ব্যাসার্ধ বিশিষ্ট গোলকগুলোকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করছি। কি হবে, তাহলে এদের এই r1 ব্যাসার্ধ বিশিষ্ট গোলক থেকে যে গোলকটা পাবো তার আয়তন, r2 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের যে আয়তন, আর r3 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের যে আয়তন, তিনটে আয়তনকে যোগ করলে বড় গোলকটার আয়তন পেয়ে যাব। সেই আয়তন থেকে কি বের করব, ব্যাসার্ধটা বের করব। এবার দেখো, ধরি বড় গোলকটি আয়তন কত, সরি বড় গোলকটির আয়তন না, বড় গোলকটির ব্যাসার্ধ লেখো। বড় গোলকটির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর সেমি। আচ্ছা, প্রশ্নানুসারে কি বলছে, প্রশ্নানুসারে এটা দেখো, তাহলে তিনটে গোলকের যে আয়তন সেটার সমষ্টিটা বড় গোলক হবে। তাহলে 4/3 পাই আর কিউ, এটা কার আয়তন, এটা হলো বড় গোলকের আয়তন, ক্যাপিটাল আর দেওয়া আছে যেটা ধরলাম। এইটা কি হবে, এইটা সমান সমান হবে 4/3 পাই r1 কিউব প্লাস 4/3 পাই, এটা কি হলো প্রথম গোলকটার আয়তন, তারপরটা কি হচ্ছে পরের গোলকটার আয়তন r2 কিউব প্লাস 4/3 পাই r3 কিউব, লাস্ট গোলকটার আয়তন। তাহলে এদের আয়তনগুলোকে এদেরকে গলিয়ে বড় গোলক করছি, এদের আয়তনগুলো যোগ করলেই বড় গোলক পাবো। তাহলে এখান থেকে r1 এর ভ্যালু, r1 r2 r3 এর ভ্যালু বসিয়ে দাও। তার আগে আরেকটা কাজ করতে হবে, 4/3 পাই r কিউব ইকুয়াল টু, এখান থেকে 4/3 পাই কমন নাও, কমন নিয়ে তাহলে ভেতরে কি পড়ে থাকছে r1 কিউব প্লাস r2 কিউব প্লাস r3 কিউব, 4/3 কাটলো, পাই পাই কাটলো, অতএব r কিউব সমান সমান কত, r1 মানে কত 3 সেমি, তাহলে 3 টু দি পাওয়ার 3, 4 সেমি 4 কিউব প্লাস r3 মানে হচ্ছে 5 সেমি, 5 টু দি পাওয়ার 3 হলো। তাহলে r কিউব ইকুয়াল টু 3 এর কিউব হচ্ছে 27, 4 এর কিউব হচ্ছে 64, 5 এর কিউব 125। আচ্ছা, এটা 5 4 9 6 1 2 216 আসছে। 216 মানে হচ্ছে কার কিউব, 216 6 এর কিউব 216, এখান থেকে আসছে 6। দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ছোট ছোট গোলককে গলিয়ে বড় গোলক তৈরি করছে। তাহলে বড় গোলকের কি চাইলো, ব্যাসার্ধটা চাইছে, তাহলে লিখে দাও, অতএব বড় গোলকটির ব্যাসার্ধ 6 কত সেমি, এখানটা সেমি লেখার দরকার নেই, এখানটা উত্তর লিখবে, লিখে দাও, অতএব বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। এরপর আমরা 10 এর অঙ্কটায় আসছি। 10 এর অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক একটা। দেখো কি বলছে, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেমি। একটা অর্ধ গোলাকৃতি গম্বুজ, তার ভূমিতলের ব্যাস বলে দিয়েছে কত, 42 ডেসিমি। তাহলে ব্যাস থেকে কি বের করতে হবে, প্রথমেই ব্যাসার্ধ বের করে নিতে হবে।
গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচা করলে তা কত হিসাব করে দেখি পুরোটা করতে। আচ্ছা, ও এর উপরিতলটা রং করছে, তার মানে কোনটা রং করছে? এই জায়গাটা উপরিতলটা রং করছে। ভালো করে ভাবো, নিচের কিন্তু বৃত্ত মতন জায়গাটা রং হবে না, শুধু ওপরের তলটা রং হবে। ওপরের তলটা রং হচ্ছে। তাহলে দেখো ভালো করে, ব্যাস দিয়েছে, তাহলে প্রথমে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ বের করে নাও, 42/2 ইকুয়াল টু 21 ডেসিমি। এবার দেখো ভালো করে, বলছে যে প্রত্যেক বর্গমিটারে, তাহলে আমার ব্যাসার্ধ হচ্ছে 21 ডেসিমি। তাহলে রং করার ব্যাপার যেহেতু আছে, তা উপরের তলটা, তাহলে আমরা কি বের করব? উপরিতলের ক্ষেত্রফলটা বের করব। এবার ভালো করে বোঝো যে বলছে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসেবে খরচা হয়েছে। তাহলে মিটার যখন দিয়েছে, তাহলে এখানেও ডেসিমিটার থেকে আমাদের মিটার করতে হবে। তাহলে মিটার ডেসিমিটার, তাহলে কত হবে? 2.1 মিটার। আচ্ছা, ব্যাসার্ধ তো পেয়ে গেলাম, এটা পাশে ব্র্যাকেটে স্মল আর লিখে দিতে পারো, স্মল আর সমান সমান। আচ্ছা, এবার কি বলছে? তাহলে উপরিতলে গোলকটির বা গম্বুজটির, এখানে লিখে দেবে গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল কত হবে? সমান 2। দেখো, যখন সূত্র বোঝাচ্ছিলাম তখন কি বলেছিলাম? উপরটা হচ্ছে 2πr² হয়, নিচেটা হয় πr²। তাই জন্য সমগ্রতলের ক্ষেত্রফল যদি অর্ধগোলকের ক্ষেত্রে হয় 3πr² হয়, কিন্তু আমার এখানে নিচেটা তো রং করতে বলছে না, শুধু উপরের তলটা রং করতে বলছে, ওই জন্য 2πr²টাই শুধু ধরা হচ্ছে, 2πr²। এবার r এর মান বসিয়ে দাও, 2 × π মানে 22/7 ইন্টু r মানে কত? 2.1 আর হোল স্কয়ার। 2.1 মানে 2.1 × 2.1 হোল স্কয়ার, মানে তাহলে 22 দুগুণে হয়ে যাচ্ছে 44/7 ইন্টু 2.1 ইন্টু 2.1। দেখো 3 × 7 = 21.3 একটা হলো। এটার গুণ এখানেও করে দিতে পারো বা পরে করলেও হবে। 44 × 0.3 × 2.1 যা হলো বের করে রাখুন। এবার কি বলছে? প্রত্যেক বর্গমিটারে 35 টাকা খরচা হয়েছে। এত বর্গমিটার, এটা কি আসবে? বর্গমিটারে, বর্গমিটার এককগুলো প্রত্যেকবার লিখবে। এবার দেখো, প্রতি বর্গমিটারে খরচ হয় 35 টাকা। তাহলে কত বর্গমিটারে? এই এত বর্গমিটারে, এটা গুণ করলে কত হচ্ছে? তোমরা গুণটা করে নিও, 27.72। আচ্ছা, প্রতি বর্গমিটারে খরচ হয় 35 টাকা, তাহলে 27.72 বর্গমিটারে, এত বর্গমিটার খরচ হয় কত? 35 × 27.72 গুণ করলে যেটা হচ্ছে সেটা 970.2, অর্থাৎ কত খরচা হয়? 970 টাকা, 0.2 মানে 20 পয়সা। এবার অঙ্কটা দেখো, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের
ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি। এবারের গোলকটা কিন্তু নিরেট নয়, ফাঁপা। একটা পাত থেকে দুটো গোলক তৈরি করা হয়েছে, ফাঁপা গোলক, যাদের ব্যাস বলে দিয়েছে 21 সেমি একটা, আর একটা হচ্ছে 17.5 সেমি। কি বলছে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণে ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। তাহলে এই গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে সেটার জন্য কি করতে হবে? আচ্ছা, ফাঁপা গোলক যেহেতু, তাই জন্য চারিধারটাই আছে, তাই তার জন্য সমগ্র তলের ক্ষেত্রফলটা এখানে হিসাব করতে হবে, 4πr²। আচ্ছা দেখো, প্রথম গোলকের কি বলেছে? ব্যাস দিয়েছে, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ চলে এসো। প্রথম গোলকের ব্যাসার্ধ কত? R1, সেটা কত হচ্ছে? 21/2 সেমি, লিখে রেখে দাও। দ্বিতীয় গোলকের ব্যাস 17.5, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 = 17.5/2 সেমি, লেখা হয়ে গেল। এবার কি বের করতে বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল বের করে তার অনুপাত বের করতে হবে। আচ্ছা, প্রথম গোলকে লিখবে, প্রথম গোলকে সমগ্র তলের ক্ষেত্রফল লিখবে এখানটা, আমি ডাইরেক্ট S1 লিখে দিচ্ছি, ইকুয়াল টু কত হবে? 4πr²। আর মানে কত এখানে? R1 মানে কত? 21/2, 21/2 তার হোল স্কয়ার, এত কি? বর্গ সেমি, বর্গ সেমি। আর দ্বিতীয় গোলকে সমগ্র তলের ক্ষেত্রফল এখানটা লিখে রাখছি আমি, সমগ্র তলের ক্ষেত্রফল। প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, আবার একইভাবে দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, S2 = 4π, কত হবে? 17.5 বাই 2 তার হোল স্কয়ার, বর্গ সেমি। এটা হলো প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। যেহেতু ফাঁপা গোলক, ওই জন্য সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম, না হলে গোলক দুটো যখন গলিয়ে বলছে তখন নিরেট হলে আমরা এখানে আয়তন বের করতাম 4/3πr³। কিন্তু যেহেতু ফাঁপা, ওই জন্য সমগ্র তলের ক্ষেত্রফল। S1 বের করলাম, S2 বের করলাম। এবার অনুপাত চেয়েছে, তাহলে S1/S2 = কত? 4π 21/2 এর হোল স্কয়ার, আবার নিচেও 4π 17.5/2 তার হোল স্কয়ার। দেখো 4 পাই কেটে গেল এগুলো। আচ্ছা, 21/2 মানে কত? 21 × 21, আর নিচে 2 × 2, এখানে কত? 17.5 × 17.5, তার নিচে 2 × 2। এবার দেখো, নিচেরটা লসক, উপরেরটা লসক 2 × 2, নিচেরটা লসক 2 × 2, এই 2 এই 2 এই 2 এই 2 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি? 21 × 21, 17.5 × 17.5। এবার এটা দেখো 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 × 7 = 21, 7 × 2 = 14, 5 × 7 = 35। পয়েন্টটা একটার আগে আছে, তাই জন্য এখানেও পয়েন্টটা একটার আগে দিলাম, 25 হচ্ছে। আবার 3 × 7 = 21, একইভাবে কাটাকুটি যাবে, 2.5 আসছে। এবার বলেছি যদি পয়েন্ট থাকে তাহলে কি দিতে? উপরে শূন্য খাইয়ে পয়েন্ট তুলতে। তাহলে নিচে এই যে 5 এর আগে একটা শূন্য আছে, উপরে 3 × 3 9 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো পয়েন্টের জন্য এই একটা পয়েন্টের আগে, পয়েন্টের তোলানোর জন্য 10 দিলাম, তাহলে এটা পয়েন্টটা উঠে গিয়ে 25 হয়ে গেল। আবার এখান থেকে পয়েন্ট তোলার জন্য একইভাবে আবার একটা 10 দিয়ে গুণ করলাম, পয়েন্টটা উঠে গেল। এবার দেখো আবার কাটাকুটি হচ্ছে, 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 5 = 25, 5 × 2 = 10।
তাহলে 4 9 36, 5 5 25, তাহলে কত অ্যান্সার হবে? অর্থাৎ S1 S2 36:25। অনুপাতের পরে কোনো একক হয় না, বারবার মাথায় রাখবে। তাহলে তোমরা উত্তরটা লিখবে কি, যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত হলো 36:25। 13 যে অঙ্কটা বলছে যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। অর্থাৎ এই একটা ভূগোলক, এ মাথায় অক্ষ বরাবর এখানে একটা দুটো ছিদ্র আছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে বাকি অংশ বলতে এই যে ছিদ্র দুটো বাদ চলে গেল, এই ছিদ্র দুটো বাদ দিয়ে যে অংশটায় ধাতব পাতটা আছে সেই অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে প্রথমেই লিখে গেলাম গোলকের ব্যাসার্ধ r সমান 14 সেমি, ছিদ্র দুটির ব্যাসার্ধ r সমান 0.7 সেমি, যেগুলো দিয়েছে ব্যাসার্ধই দিয়ে দিয়েছে। দেখো এবার তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এই যে গোলকটা, বড় গোলকটা বা ভূগোলকটার ক্ষেত্রফল কত হবে? ভূগোলকটির ক্ষেত্রফল r²। ক্ষেত্রফল মানে সমগ্রতলের ক্ষেত্রফল বোঝাচ্ছে এখানে। এই r এর জায়গায় কার মান বসাবে? এই 14 সেমি, এই মানটা বসাবে, বের করে এত কি বর্গ সেমি। এবার ছিদ্র দুটির ক্ষেত্রফল কত হবে? ছিদ্র দুটির ক্ষেত্রফল কত হবে? দেখো ছিদ্র দুটো কেমন দেখতে হবে, এই রকম করে ছিদ্র একটা ছিদ্র হবে। এবার এই ছিদ্রগুলোকে দেখতে কার মতন? বৃত্তের মতন। বৃত্ত মানে বৃত্তের ক্ষেত্রফল কত? πr²। এবার দুটো যেহেতু ছিদ্র, দুটো ছিদ্রকে একই মাপের ছিদ্র, যার ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেমি, তার মানে একই মাপের, তাহলে πr² প্লাস πr², জুড়ে গিয়ে হলো 2πr²। দুটো ছিদ্র বলে 2πr²। এই r এর জায়গায় কার মান বসবে? 0.7 সেমি। তারপর যেই মানগুলো বেরোবে বর্গ সেমি, তাহলে নির্ণেয় ক্ষেত্রফলে তোমরা কি করবে? বড়টার থেকে 4πR² মাইনাস 2πR² এটা করবে, বিয়োগ করবে, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। তোমরা এটা করে হোমওয়ার্ক হিসেবে দেখাবে। এছাড়াও এই চ্যাপ্টারের পরে যেই হোমওয়ার্ক, এগুলো বাদ দিয়ে এই অঙ্কগুলোতে প্র্যাকটিস করবে। এছাড়াও যেই অঙ্কগুলো বাকি রইলো সেগুলো সব হোমওয়ার্ক করবে, যেগুলো আটকাবে দেখাবে। যারা নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবে। নমস্কার।